আমাদের মধ্যপ্রদেশ ভ্রমণের 5 নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে আমরা রানী অহল্যাবাইয়ের স্মৃতি বিজড়িত মহেশ্বর ও রাজা বাজবাহাদুর রূপমতির স্মৃতি বিজড়িত মান্ডু ভ্রমণ করব। মধ্যপ্রদেশ ভ্রমণের 7 নম্বর দিনে আজকে আমরা পণ্ডিত গজানন মহারাজের আশ্রম থেকে চলে যাচ্ছি মহেশ্বরের পথে। এখান থেকে মহেশ্বর প্রায় 1 ঘন্টার দূরত্ব, যেখানে আছে রানী অহল্যাবাইয়ের প্রাসাদ, পূজিত শ্রী কাশী বিশ্বনাথ মন্দির এবং দুর্গ। গাড়িতে উঠে পড়েছি। গাড়ি আমাদের ওঙ্কারেশ্বর থেকে মহেশ্বর ও মান্ডু হয়ে পৌঁছবে ইন্দোরে। সময় লাগবে প্রায় 10 থেকে 12 ঘন্টা, যার জন্য গাড়ি আমাদের থেকে নিল 5,000 টাকা, অর্থাৎ মাথা পিছু 1000 টাকা করে। আর ড্রাইভারের নাম্বার পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশানে। ওঙ্কারেশ্বর থেকে মহেশ্বরের দূরত্ব প্রায় 70 কিলোমিটার। যাত্রাপথে যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা 30 মিনিট মতন। অবশেষে আমরা পৌঁছে গেছি রানী অহল্যাবাইয়ের স্মৃতি বিজড়িত মহেশ্বরে। প্রথমে যে অংশে প্রবেশ করছি সেই অংশটির নাম রাজওয়াড়া, অর্থাৎ প্রাসাদ। এখান থেকেই রানী তার সাম্রাজ্য পরিচালনা করতেন। রানী অহল্যাবাইয়ের স্বামী ছিলেন বুন্দেলরাও হোলকার। তিনি খুব অল্প বয়সেই বৈধব্য লাভ করেন। তার স্বামী চলে যাওয়ার পর তার শ্বশুরমশাই সহস্রার্জুন তাকে সতী হওয়া থেকে বিরত করেন। তারপরেই অদূরে মাহিষ্মতি অর্থাৎ মহেশ্বর সাম্রাজ্য দায়িত্ব গিয়ে পড়ে রানী অহল্যাবাইয়ের উপর। 1766 সাল থেকে রাজ্যপাট সামলানোর দায়িত্ব গিয়ে পড়ে রানীমায়ের উপর। ঠিক এই জায়গাটিতে বসেই রানীমা তার রাজ্যের শাসনভার পরিচালনা করতেন। এটি হলো রানীমায়ের ব্যবহার করা পালকি। এই পালকিতে করেই রানী তার শাসনকালে প্রতি সোমবার নগর পরিক্রমণে বেরোতেন এবং তার প্রজাদের দুঃখ কষ্টের কথা শুনতেন। সেই রীতি মেনে আজও রানীমায়ের ছবি বসিয়ে এই পালকিকে সারা মহেশ্বর নগরীতে ঘোরানো হয়। এগুলি হলো তখনকার দিনের ব্যবহার করা অস্ত্রসমূহ। রাজওয়াড়া থেকে বাইরে বেরিয়ে ডান দিকে গেলেই পৌঁছে যাবেন রানীমায়ের ঠাকুর ঘরে। রাজওয়াড়া থেকে বেরিয়ে এবার চলেছি নর্মদা নদীর ঘাটে রত্নেশ্বর শিব মন্দির দেখতে। বলা হয় এই স্থানেই রানীমা নাকি মহাদেবের দর্শন পেয়েছিলেন, তাই সেই জায়গাটিতেই তিনি রত্নেশ্বর শিব মন্দির প্রতিষ্ঠা করেন। রানীমা কেবলমাত্র একজন সুশাসক ছিলেন না, তিনি ছিলেন খুবই ধার্মিক একজন শিবভক্ত ও সর্বোপরি একজন ধর্ম সংস্কারক। মুঘলদের হাত থেকে বা আফগানদের হাত থেকে সারা ভারতবর্ষের মোট 17টি মন্দিরকে তিনি সংস্কার করেন। তার মধ্যে গুজরাটের সোমনাথ মন্দির, কাশীর বিশ্বনাথ মন্দির অন্যতম। আর সমাজ সংস্কারক হিসেবে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তিনি মেয়েদের শিক্ষার কথা সবসময় ভাবতেন। মেয়েদের জন্য প্রথম বালিকা বিদ্যালয় স্থাপন করেন, আর মেয়েরা যাতে কিছু করে নিজের জীবিকা নির্বাহ করতে পারে সেই পথ তিনি দর্শন করাতেন। সেই জন্য তিনি মহেশ্বরী বা মহেশ্বর সিল্কের উদ্ভাবন করেন, যেগুলি বুনত তখনকার দিনে নারীরা। আর সেই শাড়িতে নকশা হিসেবে ব্যবহার করা হতো এই যে রত্নেশ্বর শিব মন্দিরের গায়ে যে নকশাগুলো আছে সেইগুলি। পরবর্তী ক্ষেত্রে এই শাড়ির খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়ে এবং নারীরা নিজের পায়ে দাঁড়াতে সমর্থ হন। তাদের জীবনগতির মান উন্নয়নের দিকে আরও এক ধাপ এগিয়ে যায় রানীর সহায়তায়। মধ্যপ্রদেশকে কেন ভারতের হৃদয় বলা হয় তার যথার্থটা এখান থেকে সুস্পষ্টভাবে বোঝা যায়। প্রতি সম্মান জানাতে আমাদের ভারত সরকার 1958 সালে তার নামে একটি ডাকটিকিট প্রকাশিত করে। উত্তরপ্রদেশের বেনারস অঞ্চলটি
যেমন পৌরাণিক মন্দির ও বিভিন্ন ঐতিহাসিক স্থানে সমৃদ্ধ, তেমনই এই মহেশ্বর অঞ্চলটি বিভিন্ন মন্দির ও ঐতিহাসিক স্থানে সমৃদ্ধ। তাই এই মহেশ্বর বা মাহিষ্মতি অঞ্চলকে বলা হয় মধ্যপ্রদেশের বেনারস। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রানী অহল্যাবাই প্রাসাদের যে নদীর দিকে যে মুখটা, নদীর দিকে যে প্রাসাদের দিক, সেই প্রাসাদের দিকে। এই হচ্ছে রানী অহল্যাবাই প্রাসাদের একটা রিভার সাইড ভিউ। নদীর দিক থেকে এইখানে প্রাসাদ থেকে এরকম দেখতে লাগে। এই সেই বিখ্যাত ঐতিহাসিক স্থান যেখানে প্যাডম্যান থেকে শুরু করে ভুলভুলাইয়া, ঝাঁসি ইত্যাদি সিনেমার শুটিং হয়েছিল। রানীর শাসনকালে প্রতিদিন এই ঘাটে প্রায় 1 লক্ষ শিবলিঙ্গ তৈরি করে প্রত্যহ তার পুজো করা হতো। এখন সেই সংখ্যা বর্তমানে জাস্ট কয়েক হাজারে নেমে এসেছে। দূরে যেটি দেখা যাচ্ছে নদীর মধ্যে অবস্থিত বানেশ্বর মহাদেবের মন্দির। বেনারসের ন্যায় ঘাটগুলো এখানে ঘুরে দেখার ব্যবস্থা আছে, যার জন্য টিকিট ভাড়া 100 টাকা মাথা পিছু। আপনারা যদি চান তাহলে এখানে গাইড নিয়ে সম্পূর্ণ মহেশ্বর সাম্রাজ্যটি একটি দিনে ভ্রমণ করতে পারেন, বা নিজেরাও নিজেদের মতন করে ভ্রমণ করতে পারেন। 100 টাকার বিনিময়ে 30 মিনিটের এই নৌকাবিহার আপনাদের যথেষ্ট আনন্দ দিতে পারে। তাই মহেশ্বরে আসলে অবশ্যই এই নৌকাবিহারটা করবেন। এখন চলে এসেছি রানীর আরাধ্য দেবতার মন্দির শ্রী রাজরাজেশ্বর মন্দিরে। এই মন্দিরে রাজরাজেশ্বর ছাড়াও আরও বহু দেবদেবতাদের মন্দির আছে। আমার পেছনে যে অরেঞ্জ রঙের মন্দিরটি দেখছেন সেটি হচ্ছে রানী অহল্যাবাইয়ের আরাধ্য দেবতা রাজরাজেশ্বরের মন্দির। এটি হলো শ্রী রাজরাজেশ্বর মন্দির, যেটি নারায়ণ ও মহাদেবের সম্মিলিত রূপ। আর এটি একমাত্র মন্দির যে মন্দিরে শিবলিঙ্গের মাথায় তুলসী পাতা অর্পণ করা হয়। মন্দিরের ভেতরের অংশটি ছোট ছোট কাঁচের টুকরো দিয়ে সুসজ্জিত। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নর্মদা নদীর ঘাটে রানী অহল্যাবাই দ্বারা নির্মিত প্রাচীন কাশী বিশ্বনাথ মন্দিরে। যারা যাত্রাপথে সাইট সিন হিসেবে মহেশ্বরকে নির্বাচন করেছেন তারা মহেশ্বর এই 3টে জিনিস অবশ্যই দেখবেন। প্রথম রাজওয়াড়া, দ্বিতীয়ত কাশী বিশ্বনাথ মন্দির, তৃতীয়ত রাজরাজেশ্বর মন্দির। এই 3টি দেখা কমপ্লিট করে গাড়ি আমাদের ছুটেছে মান্ডুর পথে। মান্ডু বা মান্ডব হল বিন্ধ্য পর্বতের অন্তর্গত একটি পাহাড়ি অঞ্চল। এটিকে প্রেমের শহর বা রোম্যান্টিক শহর হিসেবেও
আখ্যা দেওয়া হয়। বসন্তকালে গ্রীষ্মের ন্যায় রোদের জন্য এই অঞ্চলটি অত্যন্ত রুক্ষ প্রকৃতির হয়ে থাকে, কিন্তু বর্ষার সময় বৃষ্টিপাতের কারণে এই পাহাড়ি অঞ্চলটি পুরো শস্য শ্যামলায় ভরা এক সবুজ নিবিড় প্রকৃতির সংস্থান হিসেবে পরিচয় প্রকাশ করে। মান্ডু পৌঁছবার আগেই পড়বে পথে নীলকণ্ঠ মহাদেবের মন্দির। এখন সেখানেই যাচ্ছি নীলকণ্ঠ মহাদেবের মন্দিরে দর্শন করতে। উপর থেকে নিচে এসে মোটামুটি বেশ কিছুটা সিঁড়ি চড়ে নিচে গেলেই পাওয়া যাবে নীলকণ্ঠ মহাদেবের মন্দির। এই হচ্ছে এই জায়গাটার ভিউ, পুরো পাহাড়ি জায়গা। নীলকণ্ঠ মহাদেবের মন্দির দর্শন করতে হলে প্রায় 100টিরও বেশি সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। এই মন্দিরের বিশেষত্ব হলো এটাই, হিন্দু মন্দির হলেও এই মন্দিরের স্থাপত্য প্রকৃতি মোগল ঘরানার। আর এটাই হলো শ্রী নীলকণ্ঠ মহাদেব। নীলকণ্ঠ মহাদেব মন্দির দর্শন করে সোজা চলে যাব রানী রূপমতী মহলের উদ্দেশ্যে, যেটি মান্ডুর সর্বোচ্চ স্থানে অবস্থিত। রূপমতী মহল বা রূপমতী প্যাভিলিয়ন দেখার জন্য আপনাদেরকে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে, যার জন্য মাথাপিছু লাগবে 25 টাকা করে। পাহাড়ের ওপরে যে মহলটি দেখতে পাচ্ছেন সেটি হলো রাজা বাজবাহাদুরের স্ত্রী রানী রূপমতীর মহল বা রূপমতী প্যাভিলিয়ন। এখন আমরা যাচ্ছি মান্ডুতে অবস্থিত রাজা বাজবাহাদুরের স্ত্রী রানী রূপমতীর মহল। এই রানী রূপমতী হলেন সেই নারী যখন মুঘল সম্রাট আকবর তার শাসনাধিকার সময়ে সেই রানীকে একবার চোখের পলক দেখার চেষ্টা করেছিলেন, কিন্তু রানী তাকে দর্শন দেবেন না বলে ঠিক করেছিলেন, এবং সেই দর্শন না দেওয়ার জন্য তাদের মধ্যে রাজা বাহাদুর আর আকবরের মধ্যে প্রবল যুদ্ধ হয়, এবং এই রানীর জন্য পুরো মান্ডুর তিনি সর্বনাশ করে দেন বা পুরো শ্মশানপুরী বানিয়ে দেন। ও সেই সময় এই ঘটনা ঘটার জন্য রানী রূপমতী জহর ব্রত পালন করে নিজেকে অগ্নিতে সমর্পণ করেন। আর রাজা আকবরের, মুঘল সম্রাট আকবরের সেই স্বপ্ন, রানী রূপমতীকে দেখার স্বপ্ন চিরতরে স্বপ্নই থেকে যায়। বাজবাহাদুর ছিলেন তৎকালীন সময়ে শেষ আফগান রাজা। আকবরের সাথে যুদ্ধে হেরে যাওয়ার পর এই অঞ্চলটির ক্ষমতা চলে আসে মুঘলদের হাতে। এই হচ্ছে রানী রূপমতীর মহল, যেখান থেকে রানী ওই যে পুরো মহেশ্বরকে দর্শন করত। রানী রূপমতী কোনো রাজপরিবারের সন্তান ছিলেন না। জঙ্গলে একদিন রাজা শিকার করতে গিয়ে রানী রূপমতীকে দেখে প্রেমে পড়ে যান। সেই প্রেম পরবর্তীকালে রূপমতীকে রানীর মর্যাদা দেয়। রানী রূপমতী মহল বাজবাহাদুর প্যালেস থেকে কিছুটা উঁচুতে অবস্থিত। এটি রানী রূপমতীর জন্য বানানো হয়েছিল, কারণ মহেশ্বর জায়গাটি ছিল রানীর অত্যন্ত প্রিয়, যাতে তিনি সবসময়ের জন্য মহেশ্বরকে দর্শন করতে পারেন। সেই জন্য এই পাহাড়ের একদম উঁচুতে এই রাজা তার ইচ্ছা পূরণের জন্য রূপমতী মহলটি বানিয়েছিলেন। আর এই মহলের একাধারে ছিল একটি সুন্দর বাগিচা। বর্তমানে আছি মান্ডুতে রানী রূপমতী মহলের একদম টপে। সেই টপ থেকে সমগ্র মান্ডু সমেত মহেশ্বরের যে ভিউটা দেখতে পাচ্ছি তা অকল্পনীয়, অবর্ণনীয়। আর তার সাথে রোদ্দুরের তেজ প্রখর থাকলেও মানে মনোমুগ্ধকর ঠান্ডা হাতে সব কিছু একদম নিমেষের মধ্যে আরামতর করে দিচ্ছে। এই হচ্ছে এর সম্পূর্ণ ভিউ। প্রায় 100 কিলোমিটার পর্যন্ত এরিয়া এই পাহাড়ের ওপর থেকে দেখা যাচ্ছে, মানে ভীষণ সুন্দর। আপনারা যদি কখনো এই মধ্যপ্রদেশ ট্রিপে আসেন অবশ্যই মান্ডুতে এসে এই রানী রূপমতী মহলে অবশ্যই আসবেন। রূপমতী মহল থেকে নিচের ভূভাগকে দেখতে খানিকটা সেই রকম লাগবে বিমানে চড়ে গেলে নিচের ভূভাগকে যেরকম লাগে, ঠিক সেই রকম। পরবর্তীতে চলে এলাম রানী রূপমতী মহল থেকে রাজা বাজবাহাদুরের মহলে। এখন আমরা আছি মান্ডুতে রাজা বাজবাহাদুরের প্যালেসে। রানী রূপমতী মহল থেকে নিচে নামার সময় ঠিক ডান দিকে টার্নিংয়েই পড়বে রাজা বাজবাহাদুরের প্যালেস। বাজবাহাদুর এই মহলটি থেকে সাধারণত মান্ডুকে শাসন করতেন, এবং এই মহলটির সাথে রানী রূপমতী মহলটি এমন কৌণিক বিন্দুতে অবস্থিত যাতে রাজা তার ইচ্ছা অনুসারে
তিনি রাজবাহাদুর মহল থেকে রানী রূপমতি মহলে রানী রূপমতিকে দেখতে পেতেন। বাজবাহাদুর প্যালেসের পাশেই অবস্থিত রেওয়া কুণ্ড। হ্যালো হ্যালো চলো। এটা হলো ইকো পয়েন্ট। তখনকার দিনে কোনো বিপদ সংকেত আসলে এইখানে সেই কথা বলে দূরে সংকেত পাঠানো হতো। এবারে চলে আসলাম জাহাজ মহলে। এখানেও প্রবেশ করতে গেলে 25 টাকা মাথা পিছু হিসেবে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে। প্রথমে যেখানে এলাম সেটি হলো তাবেলা মহল। আর এই তাবেলা শব্দটি এসেছে তাবেল থেকে। আর তাবেল হচ্ছে আস্তাবল শব্দের অপভ্রংশ রূপ। এই জায়গাটি পুরানো দিনে ছিল ঘোড়ার আস্তাবল এবং তার উপরে থাকতো তার সৈনিকেরা। সুতরাং বাইরের যাতে কেউ অবাধ প্রবেশ না করতে পারে তার জন্য অতন্দ্র পাহারায় থাকতো এই সৈনিকেরা। বর্তমানে এই আস্তাবলটিকে একটি সংগ্রহশালায় রূপান্তরিত করা হয়েছে। অষ্টম থেকে 13 শতকের মাঝামাঝি সময়ে আফগান রাজা দিলওয়ার হোসেন শাহ এই মান্ডু নগরের পত্তন করেন। তারপরে এখানে শাসন করেন গিয়াসউদ্দিন খিলজি এবং শেষ আফগান রাজা ছিলেন এখানে বাজবাহাদুর শাহ। পরবর্তী ক্ষেত্রে মুঘলদের হাতে এই জায়গা হস্তান্তর হয়ে যাওয়ার পর এখানে আফগান স্থাপত্যর সহিত মুঘল স্থাপত্য চোখে দেখা যায়। এখন আমরা এসেছি মান্ডুতে অবস্থিত জাহাজ মহলে। এই জাহাজ মহলে যে শিল্পশৈলী, সেই শিল্পশৈলী হলো তখনকার দিনে ইন্দো মুসলিম স্থাপত্যকে একসঙ্গে যে সংমিশ্রণ ঘটানো হয়েছিল তারই একটা নিদর্শন। এবারে আপনাদের যে জিনিসটি দেখাবো সেটি খুব সুন্দর একটি অদ্ভুত জিনিস। তখনকার দিনে হয়তো এখনকার মতন এয়ার কন্ডিশনের ব্যবস্থা না থাকলেও কিন্তু তখনকার দিনেও ঘরকে ঠান্ডা রাখার মতন নেওয়া হতো যথেষ্ট ব্যবস্থা। সেই ব্যবস্থারই একটি হলো এইটি। সামনে যে অংশটি দেখছেন সেটি থেকে জল পূর্ণ করা থাকতো এবং সেই জলের আসা যাওয়ার নিয়ন্ত্রণ করা হতো ছোট ছোট নালার মাধ্যমে, যার ফলে মহলের ভিতরের ঘরগুলিকে ঠান্ডা রাখা হতো এই গরমের দিনে। এবারে দেখব হিন্ডোলা মহল। হিন্ডোলা শব্দের অর্থ হেলানো, যেটা এখানে টি আকৃতির হিসেবে তৈরি করা রয়েছে এবং যেটি সেমিনার হল হিসেবে বিবেচিত হতো। আর এই হলটি স্থাপন করেছিলেন গিয়াসউদ্দিন। পরবর্তীতে যেটি দেখব সেটি হলো চম্পা বারোই। এই চম্পা বারোই হলো তখনকার দিনের একটি অভ্যন্তরীণ বিশালাকার কুয়ো, যে কুয়োতে চাষ করা হতো চাঁপা ফুলের। এবং সেই চাঁপা ফুল এই জন্য চাষ করা হতো যাতে গরমের কালে সেই অভ্যন্তরীণ কুয়ো থেকে চাঁপা ফুলের গন্ধ অভ্যন্তরীণ পথ দিয়ে প্রতিটা ঘরে পৌঁছে যেত এবং এক ঘরের সুন্দর পরিবেশের সৃষ্টি করত। আর গরমের দিনেও সমস্ত ঘরগুলিতে থাকতো চাঁপা ফুলের সুবাস। এরপরে দেখব শাহী মহল এবং স্নানাগার।
এটা হচ্ছে রাজা ও রানীর শয়ন কক্ষ। এই জায়গাটি থেকে হচ্ছে খবর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তরঙ্গের মাধ্যমে প্রেরণ করার স্থান। পরবর্তীতে যাব জলমহলে। মঞ্জু আর কপুর তালাবের মধ্যে অবস্থিত যে মহলটি, সেটি হলো জলমহল। দুটি তালাবের মাঝে অবস্থিত এই মহলটিকে জাহাজের ডেকের মতন দেখতে বলে একে জাহাজমহল বলা হয়। জাহাজমহলের চারিদিকে প্রায় 60 ফুট লম্বা এবং 20 ফুট চওড়া এবং 10 ফুট গভীর যে নালাগুলি আছে চারিধারে, সেগুলিতে জল পূর্ণ করে রাখা হতো এবং তার একটি সাইড দিয়ে জল যাওয়ার ও আসার ব্যবস্থা করা ছিল। এই প্রক্রিয়াগুলিকে এমনভাবেই পালন করা হতো যাতে নালার মধ্যে গরম জলগুলো এক সাইড দিয়ে পুকুরে পড়তো এবং পুকুরের ঠান্ডা জলগুলো এক সাইড দিয়ে এই নালার মধ্যে প্রবেশ করতো, যার দরুন এই জলমহলটিকে গরমের দিনেও ঠান্ডা রাখা হতো একটা এয়ার কন্ডিশন ঘরের মতনই। ওই ছোট ছোট পথ দিয়েই জল আসা যাওয়ার ব্যবস্থাগুলো পরিচালনা করা হতো। হ্যালো, হর হর মহাদেব। এটা হচ্ছে ইকো পয়েন্ট, এক মহল থেকে অন্য মহলে খবর প্রেরণ করার একমাত্র স্থান। অবশেষে কমপ্লিট হলো জাহাজমহল দেখা। এবার বেরিয়ে পড়লাম তার পাশেই অবস্থিত জামা মসজিদ দেখতে। অবশেষে সম্পূর্ণ হলো প্রেমের শহর মান্ডু বা মান্ডব ভ্রমণ। এখন এই মুহূর্তে পৌঁছে গেছি 5 নম্বর পর্বের একদম অন্তিম চরণে। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী পর্বে। গাড়ি আমাদের মান্ডু থেকে যাবে সোজাসুজি ইন্দোরে। মধ্যপ্রদেশের এই দুটি ঐতিহাসিক স্থান মহেশ্বর ও মান্ডু আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন এক্সপ্লোরার তন্ময়ের। আর ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবেন না।